রাজনৈতিক সংকট দেখলে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, খুব দ্রুততম সময়ে রোডম্যাপের মাধ্যমে একটি নির্বাচন দেওয়া হবে। রাজনৈতিক নিশ্চয়তা থাকলে বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রাজধানীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতো এত শাখা বিশ্বের অন্য কোনো রাজনৈতিক দলে নেই। কোনো অতিথি বিদেশে গেলে বিমানবন্দরের অভ্যর্থনা, মিছিল, মিটিং দেশের ভাবমূর্তিতে ভাটা ফেলে। গত 4 মাসে বাংলাদেশকে নিয়ে প্রচুর নেগেটিভ নিউজ বিশ্ব দরবারে হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা এর জন্য ভারতীয় মিডিয়াকে দায়ী করেন। কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। গত 4 মাসে কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। রাজনৈতিক সংকটের কারণে দেশে কেউ বিনিয়োগ করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়াতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। খুব দ্রুততম সময়ের মধ্যে একটি রোডম্যাপের মাধ্যমে নির্বাচন দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। আমাদের লক্ষ্য তো একটা, যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। সেই ইনভেস্টমেন্ট না আসলে আমাদের তো চলবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল, যার ফলে মানুষ ব্যাংকের উপর আস্থা হারিয়েছে বলেও উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অবদান অবশ্যই আছে। এটা কিন্তু এমন নামে কোনো ম্যাজিক নয় যে রেমিটেন্স তারা বেশি পাঠাচ্ছেন। আসলে যেটা হয়েছে, টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে। আমাদের নেট প্রবাহ যেটা, সেটা বেড়ে গেছে। যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। দেশে এখনো 4 মাসের রিজার্ভ হাতে আছে, তাই আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তাদের এই চেষ্টা সফল হবে না। সকালে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের সংকট দূর করতে এখন প্রয়োজন নির্বাচন। নতুন বাংলাদেশে কোনো বিভেদ নেই জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করারও আহ্বান জানান। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিল। জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ঐক্যে কেউ কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমেই বাড়বে শক্তি, দূর হবে সংকট। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের যে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে।
কাউন্সিলে অংশ নেন জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারাও। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? রাজনৈতিক সিদ্ধান্ত ভুল হলে অনেক সম্ভাবনার মৃত্যু হবে বলে সাবধান করেন সম্মেলনের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। লন্ডন ক্লিনিকে ভর্তির পর থেকে গেল 3 দিনে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় তাঁর। স্বাস্থ্য পরীক্ষার এসব রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে আজ ব্রিফিং করার কথা রয়েছে চিকিৎসকদের। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রীর। সাপ্তাহিক ছুটি শেষে আরও কয়েকজন চিকিৎসক যোগ দেবেন খালেদা জিয়ার চিকিৎসায়। তাঁর চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। প্রতিদিনই বাসা থেকে হাসপাতালে খাবার নিয়ে যাচ্ছেন ছেলে ও পুত্রবধূ। এদিকে লন্ডন পৌঁছানোর পর থেকে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক। বিগত 16 বছরের জুলুম, নিপীড়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসসহ অর্থ পাচারের খতিয়ান নিয়ে অবিলম্বে গণ অভ্যুত্থানের ঘোষণা প্রকাশের জন্য আবারও দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বিকেলে নগরীর বিপ্লব উদ্যান থেকে কর্মসূচি শুরু করে সংগঠনটির 2টি নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, তারা লক্ষ্য করছেন জুলাই ঘোষণা যাতে না হয় সেজন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আগামী 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বক্তারা। জুলাই প্রক্লেমেশন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি, যার কারণে দেশি বিদেশি বিভিন্ন শক্তি চায় না যে জুলাইয়ের প্রক্লেমেশন হোক। যারা এদেশের মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, যারা এদেশের মানুষের উপর শোষণ করতে চায়, যারা এদেশের মানুষের উপর নিপীড়ন করতে চায়, তারাই কেবল জুলাইয়ের প্রক্লেমেশন চাচ্ছে না। শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির সরকারের কৌশলে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এনবিআরের সংস্কারকে এগিয়ে নেওয়া বেশি জরুরি। এছাড়া কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। অন্যের বাসায় কাজ করে সন্তানের চিকিৎসা খরচ জুগিয়ে চলেছেন কুলসুম বেগম। হাসপাতালে ভর্তি ছেলের জন্য প্রতিদিন শুধু ওষুধ খরচ গুনতে হচ্ছে 4 থেকে 5 হাজার টাকা। এখন ঋণের টাকায় চলছে সন্তানের চিকিৎসা। 5,000-6,000 টাকার ওষুধ লাগে প্রতিটা দিন। পাশের ঘর বাড়িতে একজনের টাকা উঠাই আর তারপরে দেয়। জীবন রক্ষাকারী ওষুধের উপর বাড়তি ভ্যাট আরোপের খবরে হতাশ সাধারণ ভোক্তারা। নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা এসব মানুষেরা এখন কাটছাট করতে বাধ্য হচ্ছেন বাজারের তালিকাও। ইনকামের সাথে খরচের যে সামঞ্জস্যতা, এটা মোটে ঠিক না। শতাধিক ভোগ্যপণ্য ও সেবার উপর কর আরোপ করেছে সরকার। নিত্যদিনের রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে নাস্তার টেবিলের বিস্কুট, আপেল কিংবা নাশপাতির খরচও বাড়বে। মুঠোফোনে দরকারি কথা কিংবা ইন্টারনেট ব্যবহার, তাতেও শান্তি নেই। 100 টাকা রিচার্জ করলে কর বাবদ চলে যাবে 30 টাকা। চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও দিতে হবে বাড়তি ভ্যাট। অনলাইন ভিত্তিক সার্ভিস বা মোবাইল ফোনের টক টাইমের উপরে অথবা ব্রডব্যান্ড সার্ভিস অথবা টেলিফোনের উপরে এই জায়গাগুলোকে সরকার বাদ দিতে পারতেন, এবং এটিকে অন্তর্ভুক্ত করা থেকে বোঝাই যায় যে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এটি করছেন। শুধু রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন সিপিডির এই গবেষক। এমন প্রচুর কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর জালের বাইরে রয়ে গিয়েছেন শুধুমাত্র এনবিআরের সক্ষমতার অভাবে অথবা এনবিআরের অভ্যন্তরস্থ দুর্নীতি বা অন্যান্য সমস্যার কারণে এর অনেক কিছুই কর আদায় কাঠামোর ভিতরে ঢুকছে না, যে জায়গাটিতে সরকারের নজর দেওয়া দরকার। সাধারণ মানুষকে চাপ কম দিয়ে রাজস্ব আয় বৃদ্ধিতে এনবিআরকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান,
এনটিভি নিউজ, ঢাকা। ভ্যাট বৃদ্ধি গরিবের পেটে লাথি মারার শামিল উল্লেখ করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল এবং ট্রাক সেলের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। নূর হোসেনের রিপোর্ট। রাষ্ট্র ও সরকার পরিচালনা নিয়ে তৃণমূল মানুষের ভাবনা জানতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার রিকশা ও অটোরিকশা চালকদের সঙ্গে মতবিনিময় সভা করে জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন বিষয়ে রিকশা চালকদের কথা শোনেন নাগরিক কমিটির নেতারা। অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন বাদ দিয়ে ছল চাতুরের মধ্য দিয়ে কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা 15 জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই, যেই ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত শহীদ হয়েছিল তাদের প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম লেখা থাকতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি, তাদের বিরুদ্ধে স্পষ্ট আওয়াজ থাকতে হবে। এদিকে ভ্যাট বৃদ্ধির প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শেখ হাসিনা নেয়া IMF এর ঋণের বোঝা দেশের সাধারণ মানুষের ঘাড়ে চাপানো যাবে না। ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি জানান তিনি। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিপি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। বিদেশে $234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে বলে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র উঠে এসেছে। সেগুলো দেশে ফেরত আনার জন্য সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে আক্তার হোসেন অভিযোগ করেন, যারা তড়িগড়ি করে নির্বাচন চাইছে তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় না। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অর্থনৈতিক নানা চাপের মধ্যেও হুট করে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্য ও দেশের মানুষের জন্য আত্মঘাতী হবে, এমনটা জানিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI বলছে, এই সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে উস্কে দেবে এবং বিনিয়োগের জন্য নেতিবাচক হবে। দুপুরে মতিঝিলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগ জানায় সংগঠনটি। হাসানুল শাওনের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ। নিত্যপণ্যের দামের সাথে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সেই চাপ দিন দিন বাড়ছে। এমন বাস্তবতা সত্ত্বেও চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় বসল বাড়তি করের বোঝা। DCCI বলছে, সরকারের এমন সিদ্ধান্ত সংকট আরও বাড়াবে এবং চাপে পড়বে সার্বিক অর্থনীতি। এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি, ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। করের ক্ষেত্রে সরকারের নীতি এবং করের হার ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি আরও বলেন, এভাবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিপদে ফেলা হচ্ছে। পলিটিক্স আলাদা থাকুক, ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনীতি আলাদা থাকুক, ঠিক না? এটা যখনই কিন্তু লেগে যায় তখনই কিন্তু একটা আনসার্টেনিটি এবং কনফ্লিক্ট তৈরি হয়। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, FDI কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য 20% সরকারি ব্যয় কমানোরও আহ্বান জানায় ঢাকা চেম্বার। হাসানুল শাওন, NTV নিউজ, ঢাকা। তামিম ইকবালের জাতীয় দলে না ফেরার সিদ্ধান্তকে সময় উপযোগী হিসেবেই দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে একমত তামিমের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েসও। তবে তামিমের মতো ক্রিকেটারের বিদায়টা আরও রঙিন হওয়া উচিত বলে মনে করেন তিনি। সিলেট থেকে রিপোর্ট নিলয় মজুমদারের। বিদায়টা রঙিন হয়নি তামিম ইকবালের। কিভাবে বা হবে? এদেশে তারকা খেলোয়াড়দের মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি যে গড়েই ওঠেনি। নানা ঘটনার পর অবশ্য দেশের অন্যতম সেরাই ব্যাটারে সেই সুযোগটা এসেছিল। টপ অর্ডারে দুশ্চিন্তা কমাতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে চাইছিলেন নির্বাচকরা, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন দেশের হয়ে সর্বোচ্চ 25টি আন্তর্জাতিক শতকের মালিক। এই সিদ্ধান্তকে যথার্থই মানছেন তার এক সময় সতীর্থ মোহাম্মদ আশরাফুল। চ্যাম্পিয়ন্স ট্রফির 3টা ম্যাচ যদি চিন্তা করে সেটার জন্য আশাটা আমিও মনে করি না। সে যেটা চিন্তা করেছেন
যদি আপনি অ্যাটলিস্ট আরও 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন যে এই সময়ে এসে 3টা ম্যাচের জন্য ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 312 রানের জুটিতে তামিমের সঙ্গী ছিলেন ইমরুল কায়েস। সতীর্থের এমন সাদামাটা বিদায়টা যারা মেনে নিতে পারছেন না তিনি। দেশের সফলতম এই ওপেনারের বিদায়টা আরও সুন্দর হওয়া উচিত ছিল বলে মনে করেন ইমরুল। তামিম ইকবাল খেলতে পারতো, যখন থেকে সে ক্রিকেট স্টপ করেছিল তখন থেকে খেললে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ইজিলি ক্যারি করতে পারতো, তার যে পারফরমেন্স, সে যদি একটু ফিট রাখতো নিজেদের। অবশ্যই তার স্কিলের দিক থেকে তো তামিম ইকবালের কোনো কমতি নাই, এবং মেন্টালি সে অনেক অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে অনেক স্ট্রং। তো ওই দিক থেকে বলবো যে ও খেলতে পারতো, বাট আমরা এটা মিস করেছি। অনেক উদীয়মান ক্রিকেটারের কাছে তামিম ইকবাল আদর্শ ওপেনারদের অন্যতম এক উদাহরণ। তাই তরুণদের অনুপ্রেরণা যোগাতে আরও 2-1 বছর তামিমকে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ সতীর্থদের। নীলা মজুমদার, এনটিভি নিউজ, সিলেট। বিপিএলে আজ কোনো খেলা নেই, তবে ম্যাচবিহীন দিনে বিপিএল এর ট্রফি ট্যুরের বিশেষ আয়োজন ছিল সিলেটে। ঐচ্ছিক অনুশীলন হলেও মাঠে অনুশীলন করেছে 4 দল। আগামীকাল স্বাগতিক দল সিলেট সিক্সার্সের বিপক্ষে লড়বে খুলনা। দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম হারের পর জয় ফিরতে চায় মেহেদী হাসান মিরাজের দল। অন্যদিকে নিজেদের মাঠে খেলা শেষ 2 ম্যাচে জয়ের লক্ষ্য সিলেটের। দিনের দ্বিতীয় ম্যাচে আগামীকাল লড়বে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এছাড়াও ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ সিলেটেই ছিল বিপিএল এর ট্রফি। নগরী গ্র্যান্ড সিলেট হোটেলে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পান ক্রিকেট প্রেমীরা।